নমস্কার, সবাইকে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সাথে ভাগ করার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা সকলেই জানি আজ হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অর্থাৎ জন্মতিথি। আজ পালিত হচ্ছে গোটা ব্রহ্মাণ্ডে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি হিসেবে পালিত হয়। দ্বাপর যুগে মধ্যরাতে কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। তবে কেন মধ্যরাতে জন্ম নেন তিনি? চলুন জেনে নিই। আজ 27 আগস্ট 2024 মঙ্গলবার পালিত হয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয়। যদিও গতকাল থেকেই এই জন্মাষ্টমী তিথি শুরু হয়ে গিয়েছিল, তবে অনেক ক্ষেত্রে আজ অর্থাৎ মঙ্গলবারে এই জন্মাষ্টমীর ব্রত পালন করা হচ্ছে। ভগবত পুরাণ সহ একাধিক পুরাণে শ্রীকৃষ্ণের জন্মের কাহিনীর উল্লেখ পাওয়া যায়। অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে মধ্যরাতে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন শ্রী বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ। কিন্তু পৃথিবীতে আবির্ভূত হওয়ার সময় হিসেবে কেন মধ্যরাতকেই বেছে নিয়েছিলেন তিনি? জানুন তার আসল কারণ। বুধবার রোহিণী নক্ষত্রের জন্ম ওনার। দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ যেদিন জন্মেছিলেন সেদিন ছিল বুধবার ও রোহিণী নক্ষত্র। ভাদ্র কৃষ্ণা অষ্টমীর মধ্যরাতে কৃষ্ণের জন্ম হয়, তাই তিনি হলেন চন্দ্রবংশী। বুধকে মনে করা হয় চন্দ্রের ছেলে, সেই কারণে বুধবার দিনটি জন্মের জন্য বেছে নিয়েছিলেন তিনি। কেন এই দিনটিকেই বেছে নিয়েছিলেন শ্রীকৃষ্ণ জানেন কি? বলছি। ভাগবত পুরাণ অনুসারে রোহিণী নক্ষত্রের জন্ম শ্রীকৃষ্ণের। রোহিণী হলেন চন্দ্রদেবের স্ত্রী। তার সঙ্গে অষ্টম তিথি আদিশক্তির প্রতীক। এই কারণে শ্রীকৃষ্ণ হলেন শক্তিস্বরূপ ও পরম ব্রহ্ম। তার মধ্যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের অবস্থান। চন্দ্রবংশী কৃষ্ণ মধ্যরাতে আবির্ভূত হন, কারণ সেই চাঁদ গোটা বিশ্বকে তার কিরণে উজ্জ্বল করে। সেই কারণে আকাশে চাঁদ দেখার পরেই জন্মাষ্টমীর উপবাস পালন করার রীতি রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে চন্দ্রদেব শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন যে যখন বিষ্ণু মর্তে আবির্ভূত হবেন তখন যেন চন্দ্র তাকে সরাসরি দেখতে পান। সেই কারণে মধ্যরাতে চাঁদের আলোয় যখন চরাচর উদ্ভাসিত, সেই সময়ে জন্ম নেন ভগবান শ্রীকৃষ্ণ। তো চলুন, আমরা যারা অনেকেই জানি না যে জন্মাষ্টমীর ব্রত পালন করতে কি কি নিয়ম এবং উপকরণ মেনে চলতে হয়, তো সেটাও জেনে নিই একবার। আমরা জানি এবছর অর্থাৎ 2024-এ অষ্টমী তিথি শুরু হয়েছে 26 আগস্ট ভোর 3:39। অষ্টমী তিথি শেষ হবে 27 আগস্ট অর্থাৎ আজ। এই ব্রত পালনের সময় যে 3টি মন্ত্র আমাদের অনুসরণ করা উচিত সেগুলি হল: ওম কৃষ্ণায় নমঃ, হরে রাম 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 হরে হরে, ওম শ্রীকৃষ্ণায় শরণম নমঃ, কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে, প্রণত ক্লেশনাশয়ে গোবিন্দায় নমো নমঃ। পূজা সম্পাদনের পদক্ষেপ। আপনি পূজা শুরু করার আগে তাড়াতাড়ি উঠে পবিত্র স্নান করুন, ঘর পরিষ্কার করুন এবং প্রতিটি ঈশ্বরের ছবি ও মূর্তি লাড্ডু গোপালকে স্নান করান। একটি ভালো কুশনযুক্ত চাদর দিয়ে দোলটি সাজান। তারপরে লাড্ডু গোপালজিকে রাখুন। তার কপালে একটি সুন্দর তিলক এবং ভালো পোশাক, ফুল, চুড়ি, মুকুট, ময়ূরপঙ্খ, তুলসী মালা এবং একটি চাঁদের তিলক পরান। তারপর তাকে সেখানে বসান। তাকে কিছু খাবার, জল এবং তুলসীপত্র দিন। ভোগ প্রসাদের বিভিন্ন রূপের জন্য প্রস্তুত করুন।
একবার আপনি সমস্ত ভোগ প্রসাদ প্রস্তুত করে নিলে এটি ভগবানকে পরিবেশন করুন এবং তার নাম জপ এবং জপ করে দিনটি কাটান। সন্ধ্যায় জন্মদিন উদযাপন শুরু হওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের ফল, যেমন শুকনো ফল, কমলগাট্টা, পান সুপারি, মেঠো পান, অক্ষত, রলি, পদ্ম, পঞ্চামৃত, পাঞ্জেরি এবং বাড়িতে তৈরি মিষ্টি সহ বিভিন্ন ধরনের ফুল দিয়ে একটি থালি তৈরি করুন। শ্রীকৃষ্ণের পোশাকে পরিবর্তন করুন এবং গভীর রাতে তার জন্মদিন উদযাপন করুন অনেক ভক্তি ও উত্তেজনার সাথে। ভোগ নিবেদন করুন এবং আরতি পাঠ করুন। ভগবান কৃষ্ণের আশীর্বাদ পেতে এবং সেখান থেকে প্রসাদ নিতে মন্দিরে যান। দ্রুত পর্যবেক্ষকরা পারানার সময় তাদের উপবাস ভঙ্গ করতে পারেন। তাদের অবশ্যই ফল, মূল, দুগ্ধজাত দ্রব্য এবং মিষ্টি সহ সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হবে। এটি হলো সাধারণ নিয়মাবলী, যেগুলি আমাদেরকে অবশ্যই পালন করে এবং মেনে নিয়ে চলা উচিত। তো আশা করি এই তত্ত্বটি আপনাদের অনেক উপকারে লেগেছে এবং এখান থেকে অনেক কিছু জানতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।